বাংলাদেশের রাজনীতিতে আজকে একটি শোকের দিন। কারণ অফিসিয়ালি আজ বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ঘোষণা করা হয়েছে। গতকাল রাতেই বেগম জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠজনদের, আপনজনদের, বিশেষ করে তার পুত্রবধূ, নাতিদেরকে এভার কেয়ারে ডেকে নেওয়া হয়। তখন থেকেই গুঞ্জন চলছিল যে আজকে রাতেই হয়তোবা তার মৃত্যুর ঘোষণা দিতে পারে ডাক্তাররা। এমন একটি শোকাবহ দিনে যখন তার জন্য সকলের শোক প্রকাশ করার কথা, তখন আমরা বাংলাদেশের সোশ্যাল সাইটগুলোতে দেখছি বিতর্কের ঝড়। কারণ অনেক মানুষ মনে করছেন বেগম জিয়া আজ নয়, বরং 1 মাস আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। হ্যাঁ, এটা যারা ভাবছেন বা বলছেন তাদের ভাবনা বা বলাটা একেবারেই মিথ্যে নয়। কারণ হচ্ছে বেগম জিয়া সর্বশেষ কথা বলেছেন বা মানুষের সঙ্গে দেখা করেছেন, অর্থাৎ সুস্থ জীবিত এমনটি পাওয়া গেছে তাকে যে সময় থেকে, সেটি গত 28শে নভেম্বর থেকে আর তাকে কোনো সুস্থ স্বাভাবিক কথাবার্তা বলা অবস্থায় তাকে পাওয়া যায়নি। ক্লিনিক্যালি ডেথ হিসেবেই হয়তো দেখা গেছে এতদিন। কিন্তু প্রকৃত মৃত্যু তার কখন হয়েছে সেটি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, রহস্য রয়েছে। কেউ কেউ বলছেন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না বলেই মৃত খালেদা জিয়াকে বিভিন্নভাবে, কোনোভাবে বা আইসিইউতে কোনো মেডিসিনের মাধ্যমে তাকে জীবিত রাখা হচ্ছে। এরকম ঘটনা অতীতেও ঘটেছে। একজন ব্যক্তি তার বড় ভাইয়ের উদাহরণ দিয়ে বলেছেন তার বড় ভাইয়ের ক্ষেত্রে এরকমটি ঘটনা করা হয়েছিল। দেশের বাইরে এ ধরনের ঘটনা ঘটে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে। তার চেয়েও বড় কথা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ও এরকম একটি ঘটনা ঘটেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে একটি বড় মসজিদ বানানো হচ্ছিল। তিনি জিনদেরকে দিয়ে মসজিদটি বানাচ্ছিলেন, কিন্তু সেই কাজ তদারকি করতে করতেই সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। কিন্তু কেউ জানতো না, অর্থাৎ জিনেরা জানতো না যে তিনি মৃত্যুবরণ করেছেন। তারা দেখতেন সুলাইমান আলাইহিস সালাম দিব্যি চেয়ারে বসে আছেন, কাজ তদারকি করছেন, এবং তার ভয়ে জিনেরা পুরোপুরি কাজটি সমাপ্ত করেন। অবশেষে কাজ যখন শেষ হয়ে যায়, অবশেষে দেখা যায় যে তার যে লাঠিটি তিনি ধরেছিলেন সেই লাঠিটি ঘুণে ধরে যায়, এবং লাঠির উপর থেকে যে ভরটি ছিল, লাশের ভর, সে ভরটি পড়ে গেলে তিনি পড়ে যান, অর্থাৎ লাশটি পড়ে যায়, এবং তখন তারা নিশ্চিত হন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন। অর্থাৎ মৃত মানুষকে জীবিত রাখা বা জীবিত করে রাখা, এরকম আরো অনেক উদাহরণ কিন্তু আছে। মানুষের সামনে বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এটি করা হয়। এবার বেগম জিয়ার ক্ষেত্রে মানুষ যে সন্দেহটি করছে তার কারণ হচ্ছে বেগম জিয়া যখন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে যান, তখন তার ব্যাপারে সবাই শঙ্কা প্রকাশ করেছিলেন যে এবার আর তাকে ফেরানো যাবে বলে মনে হয় না। তার শারীরিক অবস্থা এতটাই সংকটাপন্ন ছিলেন যে সেখানে যারাই ডাক্তাররা তার সাথে দেখা করেছেন বা দেখেছেন বা পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারা প্রত্যেকেই তার ব্যাপারে আর কোনো আশার বাণী শোনাতে পারছিলেন না, এবং সকলেই চাইছিল তারেক রহমান এই মুহূর্তে দেশে এসে তার মায়ের পাশে দাঁড়াক। কিন্তু তারেক রহমানের পরিবার থেকে এবং তারেক রহমানের পক্ষ থেকে ব্যাপারটাকে শুধুই আবেগ বলে উপেক্ষা করা হয়েছে, এবং তারেক রহমান জানিয়েছিলেন যে চাইলেও তিনি এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না, কারণ তার দেশে ফেরার সিদ্ধান্ত তার একার উপর নির্ভরশীল নয়। এরপরে একটি বিতর্ক শুরু হয়, তাহলে সেই সিদ্ধান্তটি আসলে কার হাতে? তারেক রহমান তার মায়ের অসুস্থতার সময় তার মায়ের কাছে যাবেন, তিনি সেটি কেন করতে পারছেন না, যেতে পারছেন না? তাহলে সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আর কার আছে? একজন মানুষ, রাজনীতিবিদ হলেও যেহেতু তিনি একজন মানুষ,
তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে, এমনকি যদি জেলেও থাকে কেউ, প্যারোলে মুক্তি পেয়ে যায়, ফাঁসির আসামিও মুক্তি পেয়ে যায় এই ধরনের জরুরি পরিস্থিতিতে। কিন্তু তারেক রহমানের এমন কি জরুরি পরিস্থিতি যে কারণে তিনি এই মুহূর্তে মায়ের পাশে এসে দাঁড়াতে পারছেন না? আমরা জানি যে সেনাবাহিনীর চাকরি, সরকারি চাকরি, এই রকম চাকরিগুলোতেও যদি মাদার সিরিয়াস বলে কোনো টেলিগ্রাম যেত, তাহলে তাকে তৎক্ষণাৎ ছুটি দেওয়া হতো। তাহলে তারেক রহমান তখন কেন দেশে ফিরতে পারছিলেন না, এই ব্যাপারটির কিন্তু আজও কোনো সুরাহা হয়নি। বরং আমরা দেখলাম আনন্দবাজার পত্রিকা থেকে একটি অনলাইন এডিশনে আমরা দেখেছি যে ভারতের সঙ্গে তার একটি চুক্তি হয়েছে, বা ভারতকেই তিনি তার এইবারে নির্বাচনে জয়ের জন্য বন্ধু ভাবছেন। ভারতের উপরই তার ভরসা এবং মুক্তিযুদ্ধের উপরই তিনি ভরসা করছেন। এরকম একটি খালেদার পুত্রের ভরসা ভারত ও মুক্তিযুদ্ধ, এরকম একটি শিরোনামের সংবাদ আমরা আনন্দবাজারে দেখেছি। এবং একই কারণে বলা হয়ে থাকে যে হয়তো ভারতের কাছ থেকে তিনি কোনো ইশারা পাচ্ছেন না বা গ্রিন সিগন্যাল পাচ্ছেন না বলেই বাংলাদেশে আসতে পারছেন না। সেই বিতর্কগুলো ডালপালা ছড়াতে ছড়াতে একটা সময় দেখা যায় সাংবাদিকরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বসলেন যে বেগম জিয়া ওই দিনের পর জীবিত আছেন এরকম কোনো প্রমাণ টেলিভিশনে, কোন সংবাদ মাধ্যমে কিংবা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়নি, প্রমাণ হাজির করা হয়নি। এমনকি এই ধরনের চ্যালেঞ্জ করার পরও কেউ কোনো ডাক্তারের কাছ থেকে এমন কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি যে হ্যাঁ তিনি জীবিত আছেন, তিনি স্যালাইন গ্রহণ করছেন, তার স্যালাইন চলছে বা ডায়ালিসিস চলছে বা কিছু একটা হচ্ছে। যদিও মৃত্যুর পর এখন যখন এই গুজবটি আরো বেশি ডালপালা ছড়িয়েছে, তখন কোনো ডাক্তার বা ডাক্তারের বন্ধু এরকম রেফারেন্সে, অর্থাৎ এখনো পর্যন্ত কোনো রেসপন্সিবল ডাক্তার যে গতকাল পর্যন্ত তার ডায়ালিসিস চলছিল বা তার এটা চলছিল ওটা চলছিল, এমন কোনো তথ্য এখনো পর্যন্ত বিএনপির যে ডাক্তাররা বা সরকারের পক্ষ থেকে বা এভার কেয়ারের যে ডাক্তাররা তার তত্ত্বাবধানে ছিলেন, এমন কোনো তথ্য জনগণের সামনে উপস্থাপন করেননি। বিএনপিও এরকম কোনো তথ্য উপস্থাপন করেনি। বরং যেটি হয়েছে সেটি হচ্ছে বেগম জিয়ার এই মৃত্যু সংবাদ প্রচারের সঙ্গে সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনটি স্থগিত করা হয়েছে, যে নির্বাচনের আগেও কয়েকবার স্থগিত করা হয়েছে নানান অজুহাতে। প্রথমত একটি দল, বিশেষ করে বড় দল হিসেবে দাবি যারা করছে, সেই ছাত্র দলের পক্ষ থেকেই বারবার এমন সব দাবি তোলা হয়েছে এবং এমন সব কজ সামনে আনা হয়েছে যার প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি আবারও এর আগেও কয়েকবার স্থগিত হয়েছে এবং এবার তো সরাসরি বেগম জিয়ার মৃত্যু সংবাদের মধ্য দিয়ে যকসু নির্বাচনটি স্থগিত করা হলো। যদিও এই নির্বাচনের সঙ্গে বেগম জিয়ার আজকের মৃত্যুর সংবাদের কোনো সম্পর্ক নেই, কারণ আজকের দিনটি না শোক দিবস ঘোষণা করা হয়েছে, না সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, আর না আজকে তার কোনো জানাজা রয়েছে। বরং সরকারের পক্ষ থেকে কালকে একটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে যাতে মানুষ বেগম জিয়ার জানাজায় উপস্থিত হতে পারেন, এবং শোক দিবস ঘোষণা করা হয়েছে, 3 দিনের শোকও ঘোষণা করা হয়েছে। আর বিএনপির পক্ষ থেকে 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপির নেতাদের চেহারায়, কথায়, বার্তায় কোনোভাবেই মনে হচ্ছে না যে আজকে বেগম জিয়া ইন্তেকাল করেছেন। তবে হ্যাঁ, আজকে ইন্তেকাল করলেও ঘোষণা দেয়া হলো যেহেতু তিনি প্রায় 1 মাস যাবৎ হাসপাতালে রয়েছেন এবং মৃতবৎ, অর্থাৎ যাকে বলা হতে পারে কোমায় ছিলেন, সেই ক্ষেত্রে তাদের প্রস্তুতি বা মেন্টালিটি সেভাবেই তৈরি হয়েছে, অর্থাৎ তারা আশা ছেড়ে দিয়েছিলেন বলেই হয়তো তাদের ভেতরে সেই শোকের ছায়াটি দেখতে পাওয়া যায়নি। এবং বাংলাদেশের মানুষ বা বিএনপি বা অন্যান্য সবাই প্রস্তুতি নিয়েই ফেলেছে যে বেগম জিয়ার শেষ বিদায়টা ঘটে গেছে। তো আজকের সংবাদ সেভাবে হয়তো শক করেনি, কিন্তু তারপরও যকসু নির্বাচন যখন বন্ধ হয়ে গেল এবং যখন জানা গেল বিএনপি পন্থী রইস উদ্দিন, একজন টিচার, সাদা দলের সভাপতি, তিনি ভাইস চ্যান্সেলরের উপর চাপ প্রয়োগ করে, তিনি এবং তার জন্য সঙ্গে আর একজন শিক্ষককে নিয়ে গিয়ে চাপ প্রয়োগ করে নির্বাচনটি সবার আগে বন্ধ করিয়েছেন। ছাত্ররা বিষয়টিকে ভালোভাবে দেখেনি, তারা ভাইস চ্যান্সেলরের এবং সেই শিক্ষক সমিতির সভাপতির অফিস ঘেরাও করে রেখেছেন, তালাবদ্ধ করে দিয়েছেন। কারণ নানান অজুহাতে এই ছাত্রদের অধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টা তারা পছন্দ করছেন না। একটা তথ্য দিয়ে রাখি, এই জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় করেছেন
বেগম জিয়া। এখানকার ছাত্ররা বেগম জিয়াকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে তার মৃত্যু সংবাদ দিয়ে এমন একটি সাধারণ ছাত্র শিক্ষার্থীদের নির্বাচনকে আটকে দিতে হবে। বেগম জিয়া এখন এমন একটি জায়গায় পৌঁছে গেছেন, বেগম জিয়া নয়, জিয়াউর রহমান সহ যারা বাংলাদেশের জাতীয় মানের নেতৃত্ব এবং আপামর মানুষের নেতৃত্ব, তাদেরকে আর কোনোভাবে ছাত্র দল কিংবা বিএনপি কুক্ষিগত করতে চাইলেও করতে পারছে না। কারণ যে দলই করুক, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পক্ষে কথা বলেন। বরং এই দুইজন নেতা নেত্রীকে নিয়ে ছাত্রদল এবং বিএনপি নানা সময় বেফাঁস কথা বলে ফেলেন। তারা তাদের মৃত্যু সংবাদে বড় জানাজা করবেন, এই করবেন, সেই করবেন, এবং অনেক কাজ করেন যে কারণে তারা অশ্রদ্ধার শিকার হন। তারা অন্য নেতাদেরকে নিয়ে যখন বাজে কথা বলেন, তখন অনেকেই প্রতিক্রিয়াশীল হয়ে বেগম জিয়া সম্পর্কে বাজে কথা বলেন, এবং তখন তারা চুপ হয়ে যান। যারা বেগম জিয়াকে, জিয়াউর রহমানকে পছন্দ করেন, তাদের উচিত নয় অন্য কারো লিডারকে নিয়ে কোনো বাজে কথা বলা, অন্তত যদি তারা তাদের এই নেত্রীকে পছন্দ করেন। একইভাবে বেগম জিয়া যাদের সঙ্গে রাজনীতি করেছেন, সে রাজনৈতিক বরেণ্য রাজনীতিবিদদেরকে নিয়ে খোদ তারেক রহমানও অনেক রকম কথা বলেছেন, যা সম্পূর্ণ তার মায়ের তথা বেগম জিয়ার কথার বিপরীত। বেগম জিয়া যেখানে মতিউর রহমান নিজামী এবং মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে জামাতের নেতাদেরকে শহীদ বলে মর্যাদা দিয়েছেন বা উল্লেখ করেছেন, বা তাদের উপর বিচারিক নির্যাতন চালানো হচ্ছে, বিচারের নামে প্রহসন চালানো হচ্ছে, তারা নিরপরাধ বলে দাবি করেছেন, সেখানে আমরা তারেক রহমানকে দেখছি পুরোপুরি মায়ের কথার অপোজিটে গিয়ে বলছে ৭১-এ তারা কি কি করেছে মানুষ দেখেছে, তারা গণহত্যা চালিয়েছে, এমন স্টেটমেন্ট দিচ্ছেন তারেক রহমান। অর্থাৎ বেগম জিয়ার সম্মান খোদ তার সন্তান নিজেই নষ্ট করতে চলেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। একই বক্তব্য আর অনেকেই দিচ্ছেন, এমনকি তাদের নেতারা যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, তারা খালেদা জিয়াকে নাম উচ্চারণটাও করতে পারছে না। তারা শেখ হাসিনা বলতে গিয়ে শেখ খালেদা বলেন, শেখ খালেদা জিয়া বলে ফেলছেন। এরপর আবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানও দিয়ে ফেলছেন। অর্থাৎ বিএনপির রাজনীতিকে ধ্বংস যারা করছে, তারা বিএনপিরই এরকম কিছু অতি উৎসাহী নেতা নেত্রী, এবং তারা এই রাজনীতি ধ্বংসের মধ্য দিয়ে মূলত এই দুইজন নেতা নেত্রীকেই বাংলাদেশের মানুষের মন থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করছেন। অতএব যারা নির্বাচন চাইছেন, তারা যে বেগম জিয়াকে পছন্দ করেন না ব্যাপারটা এমন নয়, বরং এই নির্বাচন বন্ধ করার মধ্য দিয়ে বেগম জিয়ার সম্মানকে আরো নিচু করা হয়েছে। এই শোক সকলকে এই শোক বইবার চেতনা দেওয়া দরকার ছিল, বা ইচ্ছা শক্তি দেওয়া দরকার ছিল। সেটি না করে একতরফা ভাবে ছাত্রদের কোনো ধরনের পরামর্শ না নিয়ে যারা নির্বাচন করতে এসেছে, সকালবেলা ভোট দিতে এসে শুনে ভোট হবে না, এই এত বড় একটা প্রহসন ছাত্রদের সঙ্গে করা কোনোভাবেই উচিত হয়নি। অন্তত বেগম জিয়াও কখনো এই ধরনের কাজ করতেন না। যারা অতি উৎসাহী হয়ে বিএনপির প্রতি, খালেদা জিয়ার প্রতি অতি প্রেম দেখানোর জন্য কাজটি করেছেন, এখন তখন বোঝাই যায় যে তারা শেষ মুহূর্তে এসে বেগম জিয়ার মৃত্যু সংবাদকে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আরো একবার ব্যবহার করলেন। এত নোংরা ভাবে তাকে, বেগম জিয়াকে, তার লাশকে, তার মৃত্যু সংবাদকে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করাটা তাদের উচিত হয়নি। যদি তারেক রহমান তার মায়ের মৃত্যুর মধ্য দিয়ে রিয়েলাইজ করেন যে এই অতি উৎসাহী রাজনীতিবিদরা আসলে তার দলের জন্য এবং তার সম্মানের জন্য ক্ষতিকর, তাহলে তাদেরকে অবশ্যই দল থেকে বহিষ্কার করবেন। কিন্তু আমরা দেখেছি এর আগে বিএনপির যেসব নেতা নেত্রী হাদি হত্যার পর হাদির প্রতি সিম্প্যাথি দেখানোর ব্যতিরেকে হাদির বিভিন্ন বিষয় নিয়ে, হাদির স্ত্রী নিয়ে, জুমাকে নিয়ে, হাদির অন্যান্য সতীর্থকে নিয়ে বাজে কথা বলেছেন, বস্তির মেয়ে বলেছেন, নানান ধরনের আজে বাজে কথা বলেছেন। এমনকি ছাত্র দলের সেন্ট্রাল লিডারদের পেজ থেকে পর্যন্ত এমনটি পাওয়া গেছে যে হাদি ট্রাম্পের মতো নিজে নিজের মাথায় গুলি করেছেন কিনা সেই ধরনের কথাও বলা হয়েছে। অর্থাৎ হাদির ঘটনাটাকে তুচ্ছতাচ্ছিল্য করা, যেটা মির্জা ফখরুল করেছিলেন, হাদির ঘটনাকে আত্মহত্যা বলা বা মানে স্যাবোটাইজ বলা, সিম্প্যাথিস সৃষ্টি করার জন্য, পাওয়ার জন্য এই কাজটি করা, এরকম অনেক কিছু তারা বলেছেন। যারা হাদি হত্যা নিয়ে এই ধরনের আলোচনায় মশগুল হয়েছেন,
আজকে তাদেরকে সহ্য করতে হচ্ছে বেগম জিয়ার মৃত্যু নিয়ে নানান ধরনের গালগল্প এবং বিতর্ক। এটি হচ্ছে আসলে একেবারে জলজান্ত একটি শিক্ষা, যে তোমরা গত কয়েকদিন আগে হাদির হত্যা নিয়ে তোমরা যেভাবে ট্রল করেছো, আজকে তোমাদের নেত্রীর মৃত্যু নিয়ে সেভাবে মানুষের মধ্যে বিতর্ক ছড়িয়ে পড়েছে। শোকের পর্বটি গেল, এখন আসছি বাংলাদেশের রাজনৈতিক আরো একটি প্রকৃত অবস্থা নিয়ে, সংকট অবস্থা নিয়ে, যে অবস্থাটি এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে। সেটি হচ্ছে জামাত ইসলামী যে ৮ দলের ইসলামী ৮টি দল নিয়ে একটি ঐক্য গঠন করেছিল, ঐক্য তৈরি হয়েছিল, সেই ৮ দলের মধ্য থেকে আমরা দেখলাম ৮ দল ১১ দলে পরিণত হয়েছে। এখন আবার দেখছি আমরা সেখানে গুঞ্জন পাচ্ছি, বা শুধু গুঞ্জন নয়, ইতোমধ্যে আমরা দেখলাম চরমোনাই বা ইসলামী আন্দোলন তারা ১০০ বেশ কিছু অনেকগুলো আসনে তারা বা ৩০০ আসনে তারা প্রার্থী দিতে চেয়েছেন, মনোনয়ন কিনতে চেয়েছিলেন। খুব অল্প কয়েকটি রেখে বাকি প্রায় প্রত্যেকটা আসনেই ২৭০-৭৫টার মতো বোধহয় আসনে তারা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন, আর বাকিগুলো দেননি। অর্থাৎ তারা এককভাবে নির্বাচনের যে কথাটি বলছেন বা এতদিন গুঞ্জন ছিল, সেটি হয়তো বা সত্য হতে চলেছে। যদিও আমরা জানি যে ৩০০ আসনে নির্বাচন করার মুরদ এই ইসলামী আন্দোলনের নেই। এর আগেও আমরা শুনেছি, এটি সম্পূর্ণ শোনা কথা, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের আমলে তারা নির্বাচনে গিয়েছিলেন, আওয়ামী লীগের কাছ থেকে ৩০০ কোটি টাকা নিয়েছিলেন ৩০০ আসনে নির্বাচন করার জন্য। এটি হতে পারে গুজব, আমরা ধরেও নিচ্ছি গুজব। তো তখনও তারা প্রায় ৩০০ আসনে নির্বাচন করেছিলেন। সেখানে তাদের ভোটের হার কেমন ছিল? হাত পাখা মার্কা একটি আসনেও জিততে পারেনি। তাদের আমরা বরিশালের সিটি নির্বাচনে দেখেছি, সেখানেও তারা জয়ী হতে পারেননি। তো সেখানে তাদের ভোটের হার সেটি আমরা দেখেছি। এছাড়াও অতীতের যত ভোটের রেকর্ড রয়েছে ১৯৯১ সাল থেকে যদি হিসাব করি, তাদের ভোটের হার হচ্ছে 0.09 থেকে শুরু করে 0.01%। তো এরকম একটি দল যদি ৩০০ আসনে নির্বাচন করতে যায়, আদৌ যাবে কিনা, আদৌ সে সাহস তারা আছে কিনা, বা নাকি শুধুমাত্র রাজনৈতিক রেটরিক মনোভাব দেখানোর জন্য বা কৌশলের অংশ হিসেবে তারা এতগুলো আসনে মনোনয়ন দিয়েছে, সেটি এখনো তারাই ভালো জানেন। কিন্তু আমাদের বিশ্লেষণ বলছে এর মধ্যে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে। কোনো সাংবাদিক মনে করছেন, তাদের অ্যানালিসিসে বলেছেন যে এই দলটি রয়ের খপ্পরে পড়েছে। এটি একটি মুখরোচক তত্ত্ব যে আসলে কেউ ভিন্ন দিকে গেলেই তাকে রয়ের খপ্পরে পড়েছে বলা হয়, কিন্তু সেটি বাদ দিলেও আমরা দেখতে পাই যে যদি চরমোনাই যেহেতু এর আগে আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে নির্বাচনে গেছে, অনেকেই আওয়ামী লীগের দোসরও বলতে চায়। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনগুলো সবাই যখন বয়কট করেছে, তখনও চরমোনাই হাত পাখা তাদের সাথে ছিল ২০১৮ সালের নির্বাচনে। তো সেক্ষেত্রে এখনো হতে পারে চরমোনাই আওয়ামী লীগেরই বন্ধু বা বি টিম হিসেবেই আছে। তো যদি তারা ৩০০ আসন বা ২৭৫-৭৮ বা ধরা যাক যে ১৫০ আসনে যদি তারা থাকে, তাহলে সেসব আসনে তারা আওয়ামী লীগের ভোট পেতে পারেন। যদি তারা আওয়ামী লীগের ভোট পান, তাহলে পেতেই পারেন। হতেই পারে যে ইসলামী যেহেতু তাদের মধ্যে আলাদা একটা জোট ভিতরে যদি থেকে থাকে, পেতে পারেন, কোনো সমস্যা নেই। সেই আশ্বাসে তারা নির্বাচনে দাঁড়াতেও পারেন, তাতেও কোনো সমস্যা নাই। তাতে কি অন্য ইসলামী দলগুলোর কোনো প্রবলেম বা সমস্যা হতে পারে, সংকট তৈরি হতে পারে? সেই ব্যাপারটি আমরা ভেবে দেখছি। আমাদের অ্যানালিসিস বলছে যে তাতেও জামাত বা অন্য কোনো জোটের জন্য সেটি কোনো প্রবলেম নয়। কারণ আওয়ামী লীগের ভোট অন্য যে কেউ পাক, তাতে আসলে অন্য কারো সমস্যা নেই। হ্যাঁ, আওয়ামী লীগের ভোট কাস্ট করার জন্য বিএনপি নানা ধরনের অফার আওয়ামী লীগের জন্য রেখেছে। সেক্ষেত্রে বিএনপির জন্য হয়তো কোনো সমস্যা হতে পারে, কিন্তু ইসলামী দলের জন্য, ইসলামী আন্দোলন নামক এই দলটি যদি ছুটে যায় বা চলে যায়, খুব একটা সমস্যা হবে না যদি তাদের ভোটের রেশিওটা আমরা কমি। তবে মানুষের মানসিকভাবে যে একটি আগ্রহ তৈরি হয়েছিল যে ইসলামী দলগুলো সব একসঙ্গে থাকুক এক বাক্সে, এবং এইটা নাকি এই এক বাক্সে ভোট, এই থিওরি নাকি চরমোনাই পীরেরই দেওয়া, তিনি নিজেই দাবি করেছেন। তো সেক্ষেত্রে সে এখান থেকে কেন সরে আসছেন? কয়টি আসনের জন্য তারা বলেছেন ইসলাম বিজয়ী হবে,
ইসলামী আন্দোলন বা জামাত ইসলামীর বিজয় এরকম বিষয়টি তারা দেখতে চাননি, কিন্তু এখন কেন তারা এই হঠাৎ করে 100 আসন 150 আসন চেয়ে বসেছেন? এমনকি তারা এমন এমন সব আসন চেয়েছেন যেগুলো জামাত চিরকাল পেয়ে আসছে, যেখানে জামাতের অবস্থান এ গ্রেড না এ প্লাস গ্রেড, এমন আসনও তারা চেয়ে বসে আছেন, যেটি আসলে জামাত যদি ছেড়ে দেয় একেবারেই 100% নিশ্চয়তা আছে যে এখানে চরমোনাই হতে পারবে না, ছেড়ে দিলেও হতে পারবে না। তাহলে তাদের চেষ্টাটা কি এই যে জামাতের এই আসনগুলো এ প্লাস যে গ্রেডের আসনগুলো, সেই গ্রেডের আসনগুলো থেকে জামাতকে বঞ্চিত করে সেখানে অন্য কাউকে বিজয়ী করাটাই কি তাহলে তাদের কৌশল কিনা? জামাতের যখন এরকম সন্দেহ হচ্ছে তখন তারা বেঁকে বসেছে যে না, এখানে আমরা তাহলে আসন সমঝোতাগুলো করতে পারছি না। অন্যদিকে জামাতের সঙ্গে যুক্ত হয়েছে এনসিপি। এনসিপি যেহেতু জুলাই অভ্যুত্থানের শক্তি এবং তাদের নেতৃত্ব দেওয়া একটি দল, এই এনসিপির প্রধান হিসেবে যিনি আছেন নাহিদ ইসলাম, তিনি এই আন্দোলনের জন্য মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। এই আন্দোলনে আছেন হাসনাত আবদুল্লাহ, আছেন সার্জিস আলম, যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। জুলাই আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, ফোকাসড হয়েছেন, মুখপাত্র হিসেবে ভূমিকা রেখেছেন। তাদের চারপাশে জামাত শিবিরের এবং সারা দেশের মানুষ, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে জড়ো হয়েছিল এবং তাদের মুখপাত্র হিসেবে তারা কাজ করেছেন এবং তারা সেভাবেই মানুষের কাছে এখনো গ্রহণযোগ্য। তো এই এনসিপি যখন জামাতের সঙ্গে যুক্ত হয়েছে, তখন এই চরমোনাইয়ের ছিটকে যাওয়ায় জামাত যে খুব বেশি চিন্তিত, এটি জামাতের কোনো নেতার আচরণই মনে হয়নি। তবে ডাক্তার শফিকুর রহমান এবং মিয়া গোলাম পরোয়ার, তারা যে এতদিন ধরে উদ্যোগ নিয়েছিলেন ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ রাখার এবং একসাথে দেশ গড়ার, সেই লক্ষ্য থেকে তাদের কিছুটা দূরে সরতে হচ্ছে বলেই তাদের মনে কষ্ট আছে। তারা শুধুমাত্র ইসলামী দলগুলোকে নয়, এনসিপি, এবি পার্টি বা এলডিপিকে নয়, এমনকি তারা যদি সরকার গঠন করে তারা বিএনপিকেও তাদের মন্ত্রিত্বে রাখবে এবং গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বে রাখবে বলে এমন একটি ধারণা তারা দিয়েছেন। অর্থাৎ সকলকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় যে তারা মুখে বলছেন, সেটি তারা কাজে প্রমাণ করতে চান এবং দেশবাসীর কাছে সে কারণেই তারা এবার সমর্থন চান। অতএব চরমোনাই যদি সেই আওয়ামী পুরনো বন্ধুত্ব বা আওয়ামী লীগকে যে পূর্বে যেভাবে বৈধতা, রাজনৈতিক বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে এসেছিল, এই গুজবগুলো যদি সত্য না হয়, তাহলে চরমোনাই হয় জামাতের সঙ্গে বা ইসলামী অন্যান্য দলগুলোর সঙ্গে যে ইসলামী জোট গঠন হয়েছিল সেই জোটের সঙ্গে নির্বাচন করবে, অথবা তারা এককভাবে যে সিদ্ধান্ত নিতে চাচ্ছে সেইভাবেও তারা নির্বাচন করতে পারে। তাদেরকে আমরা সাধুবাদ জানাবো। আর জামাত তাদের জন্য যে কয়েকটি আসন ফাঁকা রেখে বা কোনো মনোনয়ন যেখানে জামাত দেননি, অনেকেই জামাতের এইটাকে নির্বুদ্ধিতা বলে নিন্দা জ্ঞাপন করছেন, বলছেন যে জামাত এখানে একটা ধরা খেলো। যদিও সেখানে শেষ পর্যন্ত ঐক্য রক্ষা না হয়, তাহলে সেই আসনগুলো খালি থাকবে। আসলে জামাত সেটা নিয়েও ভাবছে না, কারণ জামাত সব একা খাবে এমনটিও নয়। যদি সেখানে চরমোনাই দাঁড়ায় এবং বিএনপি দাঁড়ায়, তাহলে অন্তত চরমোনাই না হোক বিএনপি তো হবে। বিএনপি তো তাদের শত্রু দল নয়, বিএনপি তাদের প্রতিপক্ষ দল, কিন্তু শত্রু দল নয়। কারণ এই বিএনপির সঙ্গেই তো একসময় জামাত ঐক্যবদ্ধ নির্বাচন করেছে। অতএব জামাতের ওইখানে প্রার্থী না দিয়েও যে খুব বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, হ্যাঁ, উচ্চ কক্ষের কিছু ভোট কমছে, কিন্তু এত লাভ লসের হিসাব না করে সেখানে যদি তারা বিএনপিকেও সমর্থন দেয় বা বিএনপির প্রার্থীও হয়ে আসতে পারে, তারাও যে সবাইকে নিয়ে কাজ করবে না এমন তো নয়। অতএব জামাতের নির্বুদ্ধিতার কথা না বলে তাদের উদারতা এবং তারা যে শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন ইসলামী অন্য একটি দলের প্রতি, ইসলামী আন্দোলনের প্রতি, যে শেষ মুহূর্তে হলেও তারা এখানে এসে নির্বাচন করবেন এবং জোটবদ্ধভাবে নির্বাচন করবেন, সেই আস্থার বিজয় হবে বলেই আমাদের ধারণা। কারণ মানুষ বাঁচে বিশ্বাসে, মানুষ বাঁচে নিঃশ্বাসে। সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আবার উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশের জাতীয় নেতা নেত্রীদেরকে বিতর্কে রাখার জন্য নিজের দল এবং অন্য দল সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।